সুপ্রিয় সুধী, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নানাভাবে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এবং আমাদের দেশের বাইরেও আলোচিত হয়ে থাকেন। কেউ বলছেন তিনি প্রেমের কবি, কেউ বলছেন তিনি বিদ্রোহের কবি, কিন্তু প্রকৃত প্রস্তাবে আমি মনে করি নজরুল বিপ্লবের কবি। কোথায় কোথায় তিনি বিপ্লব করেছিলেন, তা আমাদের সাহিত্যের যে প্রচলিত আঙ্গিক তার বাইরে, এবং সেই বিপ্লবের ধারায় তিনি নতুন নতুন ছন্দ, কাব্য উপমা, উৎপ্রেক্ষা তৈরি করেছিলেন এবং জাতিকে জাগাবার জন্যে যে উন্মাদনা দরকার, যে শব্দের ঝংকার দরকার, সেটি তিনি আবিষ্কার করেছিলেন। একজন বিপ্লবী কবি তাই করে থাকেন। তার আগে আরেকজন বিপ্লবী কবি ছিলেন বাংলা সাহিত্যে, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনিও আঙ্গিকের ক্ষেত্রে অনেক বড় কাজ করেছিলেন এবং দেশের মানুষকে তিনি সচেতন করবার জন্যে মেঘনাদবধ কাব্যের মধ্যেই তিনি এক জায়গায় বলছেন, মাতৃভূমি রক্ষায় হেতু কে ডরে মরিতে, যে ডরে মূঢ় সে ভীরু শতধিক তারে। নজরুলও সেই কথাই বলছেন যে ভীরু কাপুরুষ তার কিন্তু স্থান এই দেশে নেই। তিনি বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রির। আমরা নজরুলকে শুধু বারবার বিদ্রোহী কবি বলে অভিহিত করেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমি মনে করি যে তিনি আমাদের সাহিত্যের, আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের একজন বিপ্লবী পুরুষ। এই কবিকে নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে যারা আমাদের আয়োজনে আছেন, সুধী দর্শক, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সমাজচিন্তক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। আমরা সবসময় যাকে আমাদের নানা রকম তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে দেখি এবং নতুন নতুন কথা আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য বলেন, আশরাফ কায়সার। আমাদের সঙ্গে আজকে শিল্পী হিসাবে আছেন একজন তরুণ সঙ্গীত শিল্পী শোভন মজুমদার, যারা দুজন বাজাবেন আমাদের সঙ্গে। কিবোর্ডে আছেন সজীব এবং তবলায় সঞ্জয়। আমরা এই আয়োজনটিকে একটু অন্যভাবে নিয়ে যেতে চাই, আশরাফ কায়সার, কারণ আপনি সবসময় টকশো করেন। আজকে এসছেন সাহিত্যের একটা আলোচনায়। আপনারা কিভাবে ভাবছেন আমাদের সাহিত্যের দিকগুলোকে নিয়ে, সেটি আমরা একটু জানতে চাই। আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে বিপ্লবী চিন্তা ছিল, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? প্রথম কথা হচ্ছে যে সাহিত্য সংস্কৃতি একটি অত্যন্ত জরুরি বিষয়, এবং আমরা যেই পটভূমিতে আজকে কথা বলছি তার জন্য আরও বেশি জরুরি। কেননা আমরা যে সমাজের দিক নির্দেশনা চাচ্ছি, আমরা বলছি যে একটা লাইট হাউস দরকার, যে আমাদেরকে পথ নির্দেশনা দিবে, বাতিঘর দরকার। তো প্রতিদিনের যে ঘটনা বলি সেগুলো কিন্তু অনেক ক্ষুদ্র, দলীয়, গোষ্ঠী, কিন্তু আপনাকে বাতিঘর দিতে পারে কে? যার নাকি সেরকম সমাজ চিন্তা আছে, দূরদর্শী মানুষ, এবং যিনি দলনিরপেক্ষভাবে জাতির জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য চিন্তা করতে পারেন। কাজী সাহিত্য এবং শিল্প বা সংস্কৃতি এতটাই জরুরি, আমাদের বিগত শাসনামলগুলোতে আমরা দেখেছি তাকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে, যেটি হয়তো জরুরি ছিল না। এবং আমরা এখন ভাবছি যে এই জায়গাটিতে কি করে গণমানুষের অংশগ্রহণ করানো যায়, এই জায়গাটিতে কি করে আমাদের পথ নির্দেশনার জায়গাটি তৈরি করা যায়, আমাদের মননশীল জাতি তৈরি করা যায়, মানবিক বাংলাদেশ তৈরি করা যায়, যাতে করে আপনি প্রাণ প্রকৃতি সহ আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের যারা বিচ্ছিন্ন জনভূমিতে থাকেন, তাদেরকে সহ একটি জাতি, একটি রাষ্ট্র, একটি সমাজ যেন আপনার বিশ্বের যে চ্যালেঞ্জগুলো আমরা আজকে মোকাবেলা করছি সেটিকে জয় করে সামনের দিকে এগোতে পারে। সেজন্য যে প্রেরণা দরকার সেটি তো দেবেন কবিরাই। তো নজরুল যে সেই অবিভক্ত ভারতের, সেই পরাধীন ভারতের শাসকদের বিরুদ্ধে যখন লড়ছিলেন, তিনি শুধু কবিতা গান দিয়ে লড়েননি, তিনি কিন্তু সরাসরি একদম ভূমিতে নেমে এসেছিলেন। এবং আজকে জুলাই বিপ্লব পর্যন্ত আমরা নজরুলের যে অংশগ্রহণ দেখি, অনেকে হাসতে পারেন নজরুলের অংশগ্রহণ কথাটি শুনে, কিন্তু প্রকৃত প্রস্তাবে নজরুলই ছিলেন একদম জান্তব আমাদের সামনে, তার সৃষ্টিটা ছিল, তাই না? জুলাই বিপ্লবে যদি আমরা তাকাই এবং আমরা যার গান, যার কবিতা, যার সাহস, যার দ্রোহ আমাদেরকে উজ্জীবিত করেছে এবং প্রতিদিনের চ্যালেঞ্জের মুখে আমাদেরকে সামনের দিকে এগুতে সাহায্য করেছে, সেটা কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এবং আপনি যদি দেখেন যে আমরা যদি মাঠের দিকে তাকাই, স্লোগানের দিকে তাকাই, দেয়াল লিখনে দেখি, এবং যেভাবে পুলিশের ব্যারিকেড, ফ্যাসিজমের ব্যারিকেড ভাঙা হয়েছে, সেটি আমরা তখনই বলছিলাম যে একজন কবি বা একজন চিন্তক, একজন লেখক কি করে কালজয়ী হতে পারেন
এবং 2024 সাল পর্যন্ত মনে হয়েছে উনি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আছেন, আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদেরকে সাহস যোগাচ্ছেন। এরকম কালজয়ী মানুষ হিসাবে বেঁচে থাকা, আজকের দিনের সাথেও যার অঙ্গাঙ্গী সম্পর্ক, এটি কতটা মহান, দূরদর্শী এবং প্রগতিশীল চিন্তা এবং সাহস। আপনি খেয়াল করে দেখবেন তার যে শব্দচয়ন, এবং সেটি খুবই কিন্তু অনন্য। আমরা অনেক লেখক, সাহিত্যিক, কবি, উপন্যাসিকের কথা জানি, কিন্তু কি করে বঙ্গীয় বাংলাদেশের মানুষের শব্দচয়নকে ধারণ করে, সাহসিকতাকে ধারণ করে একটি বিপ্লব অথবা একটি গণ অভ্যুত্থান, অথবা আপনি যদি দেখেন যে কোনো অসাম্যের বিরুদ্ধে দাঁড়ানোর যে সৎ সাহস, সেটি আমাদেরকে দিয়েছেন। এটি যদি আমরা 24 সাল থেকে একটু অবিভক্ত ভারতের দিকে তাকাই, সেই সময়ের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, এবং আপনি খুব ভালোই বলছিলেন যে একজন লেখক বা সাহিত্যিক কিন্তু কখনো কখনো তার পৃষ্ঠাতে সীমাবদ্ধ থাকেন, তার কলমে সীমাবদ্ধ থাকেন, তার চিন্তায় সীমাবদ্ধ থাকেন, কিন্তু তিনি কি রণাঙ্গনে যান, সম্মুখ সমরে যান? কবি নজরুল ইসলামের ক্ষেত্রে কিন্তু আমরা সেটিও দেখতে পাই, যেটি অত্যন্ত অনন্য ঘটনা। কাজেই মনে হয়েছে যে উনি সামনে থেকে একটি জাতিকে পথ নির্দেশনা দেওয়ার, উজ্জীবিত করার এবং সাহস যোগানোর কাজটি করেছেন তার লেখনীর ভেতর দিয়ে। দেখুন, একজন লেখক বা সাহিত্যিকের সবচেয়ে বড় অর্জন হচ্ছে সেটি যদি জনগোষ্ঠীকে এক ধাপ এগিয়ে দেয়। কবি নজরুল ইসলামের ক্ষেত্রে এটি কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। আমার ধারণা আমাদের আজকের সংকটের সমাধান তো বটেই, আগামীতেও যখন অধিকারের আন্দোলন হবে এবং আপনার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হবে, তখনও কবি নজরুল ইসলাম কিন্তু আমাদের কাছে প্রাসঙ্গিক থাকবেন। কিছুদিন আগে অমর্ত্য সেন বললেন যে নজরুলের গান, দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, এই গানটি ছিল রেনেসার মূল মন্ত্র। এতদিন পরে এসে বলছেন, প্রায় 125-30 বছর পরে এই কথা অনুভব করছেন অমর্ত্য সেন, নোবেলজয়ী অমর্ত্য সেন। সুতরাং বোঝা যায় যে ভারতবর্ষে নজরুলের কি অবদান ছিল, তাই না? এবং তার বিপ্লবী চিন্তা কতভাবে আমাদেরকে প্রাণিত করেছে। আমরা ভাবতাম যে আমাদের এই ছেলেমেয়েরা, এরা হয়তো শুধুমাত্র মোবাইল দেখে, ঘরের মধ্যে বসে থাকে, এরা কি করবে, এরা কি বিপ্লব করবে? কি অসাধারণভাবে নজরুল ওদেরকে বাইরে বের করে নিয়ে এসেছে। আমরা জুলাই অগাস্টে দেখেছি যে যখন আপনার সামরিক শক্তি, পুলিশি শক্তি মানুষকে হত্যা করছিল, বাধা দিচ্ছিল, তখন কি করে ব্যারিকেডগুলো ভাঙা হচ্ছিল, তখন কিন্তু নজরুল আমাদের সাথে ছিলেন। কারোর লোপাট রক্ত জমাট, হ্যাঁ, এই যে শিকল পূজার পাষাণ বেদের এই গানটাও তারা গাইছিল সে সময়, তাই না? তো এই যে, এবং আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের নেতাজি সুভাষ বসু বলেছিলেন যে আমি ভারতবর্ষের অনেক প্রদেশে গিয়েছি, কিন্তু নজরুলের মতো এত জীবনদায়ী গান আমি আর কোথাও শুনিনি। আমরা যখন যুদ্ধে যাব নজরুলের গান শুনবো, কারাগারে যাব নজরুলের গান শুনবো, যখন বিজয়ী হয়ে ফিরবো তখন নজরুলের গান গাইবো। এই যে সমগ্র ভারতবর্ষের মানুষকে এক করে আনলো, আপনি অসাধারণভাবে বলছিলেন যে এখনও নজরুল প্রাসঙ্গিক, এবং ভবিষ্যতে কোনো আন্দোলন যখন হবে তখনও তিনি প্রাসঙ্গিক থাকবেন। আমি এই জন্য মনে করি উনি প্রাসঙ্গিক থাকবেন, কারণ বৈষম্য কিন্তু দূর হবে না। আমাদের যে বৈষম্যের যে স্তর, রাজনৈতিক বৈষম্য, এটি ভীষণভাবে প্রথিত, এবং আমরা যখনই একটি সুবিধাজনক জায়গায় যাই আরেকজনের উপরে বৈষম্য করার চিন্তাটি করে ফেলি। কাজেই আমরা যতদিন বেঁচে থাকব, মানবজাতির অগ্রগতির যতই ঘটনা ঘটুক না কেন, নজরুল প্রাসঙ্গিকই থাকবেন। কেননা আপনি অধিকারের চিন্তা থেকে, অধিকারের জায়গা থেকে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে হলে, সেটা যে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই তিনি বলছেন আমি এই দেশে, এই সমাজে, এই রাষ্ট্রে জন্মেছি বলেই শুধু আমি দেশের এই মানুষের নই, আমি সব দেশের, সব জাতির, সব মানুষের। অর্থাৎ তিনি কিন্তু দেখেন যে পৃথিবীর অন্যান্য দেশে যখন স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল সেগুলো কিন্তু সাপোর্ট দিচ্ছিলেন, তার লেখার মধ্যে কিন্তু সেগুলো আছে। তো আমি তো মনে করি যদি আপনি রাশিয়ার দিকে তাকান, সেখানে লিও টলস্টয় আর ম্যাক্সিম গোর্কি, আমরা ধরতে পারি রবীন্দ্রনাথ, লিও টলস্টয়, গোর্কি হচ্ছে নজরুল। খুব ভালো উপমা। এবং আরও একটি জিনিস হচ্ছে যে আপনি দেখুন ওই সময়ের একজন মানুষ কি করে এত বৈশ্বিক চিন্তা করতে পেরেছিলেন, বিশ্বের বিভিন্ন জনপদে মানুষের যে অধিকারের আন্দোলন সেটির পক্ষে দাঁড়িয়েছিলেন। এবং আপনি বলছিলেন যে বিপ্লবের কবি, আমরা কিন্তু তাকে প্রেমের কবি, দ্রোহের কবি, বিপ্লবের কবি, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে মনে হয়নি যে তার কবিতা, তার লেখনী আমাদেরকে উজ্জীবিত করে নাই। আমি তাকে দ্রোহের কবি হিসাবে বলতে খুব পছন্দ করি, কেননা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, প্রতিষ্ঠান বলতে শুধু আমাদের চেনা প্রতিষ্ঠানগুলো না, চিন্তার যে প্রাতিষ্ঠানিক জগৎ, তার ভেতরে যে কালিমা, যে ধুলা জমে, সেটির বিরুদ্ধে যখন তিনি লেখেন এবং বলেন,
এবং আমি কিন্তু শব্দ চয়নের দিক থেকেও তাকে অত্যন্ত অনন্য মনে করি। এই যে মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল। আমি অনুরোধ করছি ওনাকে গানটি গাইতে, আপনি যদি গানটি করেন একটু আমাদের। শোভন মজুমদার। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোড়ার ঝরা জল। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোড়ার ঝরা জল। কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল। দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর। দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর। হাসি গান শ্যামে উচ্ছল, হাসি গান শ্যাম উচ্ছল। বৃষ্টির জল বন ফল খাই, শয্যা শ্যামল বনতল। মোরা বৃষ্টির জল বন ফল খাই, শয্যা শ্যামল বনতল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। অনেক ধন্যবাদ শোভন মজুমদার। আমরা নজরুলের যে আলোচনাটি এখানে আজকে উপস্থাপন করেছি, সে নজরুলের বিপ্লবী চিন্তা, সে চিন্তার সঙ্গে আজকে শোভনের এই গানটির খুব সম্পৃক্ততা আছে, ঐক্য আছে বলে আমরা খুব আনন্দ বোধ করছি। অসম্ভব ভালো গেয়েছেন আপনি, আপনাকে ধন্যবাদ। আশরাফ কায়সার, আপনি যেখানে বলছিলেন যে নজরুলের প্রাসঙ্গিকতা কখনো শেষ হওয়ার নেই, কারণ আমাদের দুর্নীতি, আমাদের অসাম্য, আমাদের সাম্প্রদায়িকতা বীজ এত গভীরে যে তা তুলে আনতে কত শত বছর লাগবে আমরা জানি না। বারবার বিপ্লব হবে আর বারবার আমরা চেষ্টা করব। যতদিন পুঁজিবাদ আছে ততদিন আপনি মনে রাখবেন যে অসাম্য থাকবে এবং আমাদের সাম্প্রদায়িকতার বোধ থাকবে, ধর্মের অপব্যাখ্যা থাকবে, গোঁড়ামি থাকবে। এই সব কিছুর কিন্তু আমাদের যে বাতিঘর, যার কাছে আশ্রয় নেওয়া যায়, যার থেকে উজ্জীবিত হওয়া যায়, তিনি হচ্ছেন কবি নজরুল ইসলাম। কাজেই আরেকটা জিনিস আমি জুলাই অগাস্টে দেখলাম যে সত্যিকার অর্থেই নিপীড়িত মানুষের বিপ্লব হলো। আমরা কিন্তু সমাজের এলিটদেরকে, যারা উচ্চ বর্ণের, তাদেরকে ফ্যাসিবাদের সাথে এবং প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে থাকতে দেখলাম। এবং কিন্তু যারা বেরিয়ে এলেন, যারা জীবন দিলেন, নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেলে মেয়ে, যাদের আপনার জীবনটি দিয়ে দেওয়া ছাড়া আর তেমন কোনো সম্পদ, একেবারে খুবই মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরে, একেবারেই ওদের মতোই সবাই। হ্যাঁ, তো এই যে নিপীড়িত মানুষের সংগ্রাম এবং নিপীড়িত মানুষকে পরিচয় দেওয়া, এটিও কিন্তু আমরা মনে করি যে এই কবি নজরুল ইসলাম থেকে উৎসরিত হয়েছে এবং তারা এটি ধারণ করেছেন। এবং আমি অনেকভাবে এই আন্দোলনের সাথে ছিলাম, ছাত্রদের সাথে কথা বলেছি। সাহস ছাড়া তাদের আসলে তেমন কোনো সম্বল ছিল না। কেননা আপনি জানেন, রাষ্ট্র যখন পেছনে থাকে, লেগে থাকে, এবং যখন প্রশাসন যন্ত্র আপনার বিরুদ্ধে থাকে, তখন কি দাঁড়ায়? না, সমস্ত স্টুলগুলো তো তার পক্ষে, তার টুলগুলো তার পক্ষে। টুলসগুলো যখন তার কাজ করছে, তখন
সেদিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সরকারের কথাই চলবে। সুতরাং তারা দাঁড়াচ্ছে ছাত্রদের মুখে। এই টুলসগুলো যখন কাজ করছে তখন আমরা ভয় না পেয়ে কোনো উপায় থাকে না। এটা মানুষের জীবন তো অমূল্য, কিন্তু অমূল্য জীবনকে যারা বাজি রেখেছে একেবারে, তাই না, তাদের বাজি রাখতে সাহায্য করেছে সাংঘাতিকভাবেই। এবং বিপ্লবটি সম্পন্ন হয়েছে ঠিক এই কারণেই, যেটা অতীতে হয়তো আমরা অনেক সময় দেখেছি যে সম্ভাবনা তৈরি হয়েছিল পরিবর্তনের, কিন্তু সেটি গণ অভ্যুত্থানের রূপ নেয়নি, সেটি বিপ্লবের রূপ নেয়নি। আসলে খুন ছাড়া, রক্ত ছাড়া, জীবন দেওয়া ছাড়া বিপ্লবটি সম্পন্ন হয় না, এবং সেটিতেই নতুন ইতিহাস লেখা হয় খুনের ভেতর দিয়েই। এটি নির্মম, এটি মানতে কষ্ট হয়, কিন্তু আমাদের কাউকে না কাউকে তো জীবন দিতে হয় পরিবর্তন চাইলে। এমনকি এখন আমরা যে সংকটের ভেতর দিয়ে যাচ্ছি, কারণ আমরা একটি নতুন দিক নির্দেশনার অপেক্ষায়, একটি গণতান্ত্রিক অসাম্যের বাংলাদেশের অপেক্ষায়, একটা অসাধারণ নির্বাচন চাই, এরকম একটি নির্বাচন আমরা চাই। এবং আমরা যে অধিকারের কথা বলছি, ভোটাধিকার কিন্তু তার একটা বড় উপাদান বা অংশ। কাজেই এই ভোটাধিকারটি আপনি যখন কেড়ে নিয়েছিলেন, আমরা প্রায়ই অনেকে বলে থাকেন যে গণ অভ্যুত্থানে এত মানুষ কোত্থেকে জড়ো হলো। আসলে কিন্তু সবাই মানে অনুভব করেছেন যে তার অধিকার আস্তে আস্তে কমে যাচ্ছে, তার জীবন বিপন্ন হচ্ছে, তিনি দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণীর কথা বলতে পারছে না। এই যে মানুষকে তার মুক্ত মনে কথা বলতে দেওয়া, এটির যে কত জরুরি এবং এটির ভেতর দিয়ে মানুষ যে কত প্রফুল্ল অনুভব করে, সেটিও কিন্তু আমরা এই অভ্যুত্থানে তারা জানতো যে ফেরার কোনো পথ নেই, ফিরলে আমরাও বাঁচব না, আমাদের কেউ স্বজনরাও বাঁচবে না, সুতরাং তাদেরকে বিজয় অর্জন করেই ফিরতে হবে, তাই না? নিশ্চিতভাবেই তাই ছিল। এবং কবি নজরুলের জীবন, তার যে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম, তার যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার অবস্থান, এবং কি শ্রেণী বৈষম্য বা ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধেও তার অবস্থান, এই সব কিছু কিন্তু আজকের যে আধুনিক বাংলাদেশ আপনি চিন্তা করতে চাচ্ছেন তার জন্য খুব জরুরি। আমাদের বোধহয় বারবার তার কাছে ফিরে যাওয়া উচিত, আমাদের বারবার সেখান থেকে উৎসাহ নেওয়া উচিত, উজ্জীবিত হওয়া উচিত। এবং তিনি যখন ব্যঙ্গাত্মক কোনো রচনা লিখেছেন তখনও সেগুলো এখনও প্রাসঙ্গিক। যে সাহেব মুসাহেব, তার একটা ইয়ে আছে যে সাহেব কথা বলার আগেই মুসাহেব বলে দিচ্ছে, যা আপনি দেখবেন না, আপনি বলবেন না তো কে বলবে। এই যে আমাদের সমাজ রাজনীতিতে কিন্তু প্রকটভাবে ছিল। আমি কিন্তু বলবো যে এখনও আছে, কারণ কি আমরা হয়তো একটি অপশক্তিকে বিদায় করেছি, কিন্তু রাজনীতির যে চেহারাটি, সেখানে মোসাহেবের চেহারা কিন্তু খুব প্রকটভাবে উপস্থিত। কাজে আমরা এই পরিবর্তন, এই সংস্কার, এই ময়লা, এইটিকে যদি দূর না করতে পারি, যারা জীবন দিয়েছে তারা যে প্রত্যাশিত বাংলাদেশ চাচ্ছে, সেটিতে কিন্তু আমরা উপনীত হতে পারব। আর একটা বিষয় দেখেন যে নজরুল অর্থনৈতিক চিন্তার ক্ষেত্রেও কিন্তু তিনি চিন্তা করছেন, যে তিনি বলছেন যে পাষাণ স্তূপের মতো টাকা জমা হয়ে আছে, আর একদিকে অনাহারের মানুষ, মায়ের বুকের দুধ নেই, সেই কথা কিন্তু তিনি বলছেন। আমাদেরও ব্যাংকে তাই হয়েছিল, মানে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, স্তূপের মতো জমা হয়ে আছে, যেটা আপনি এখন সেগুলো সরকার চেষ্টা করছে আনবার, তো আর একদিকে নিরন্ন মানুষ। সুতরাং নজরুল চতুর্দিকে খেয়াল রেখেছিলেন। অর্থনীতিবিদরা বলে থাকেন যে আপনার কোনো দেশে যখন দুর্ভিক্ষ হয়, সেটি ঠিক খাদ্যের অভাবে হয় না, সেটি হয় সুষম বন্টনের অভাবে। আমাদের দেশেও এই অভিজ্ঞতা আছে, এবং উনি কিন্তু তখন অর্থনৈতিক চিন্তার দিক থেকে বলেছিলেন যে সুষম বন্টন কেন জরুরি। আমরা ওই অভিজ্ঞতা থেকে শিখেছি। এখন যে ঘটনাটি ঘটেছে, এই যে আমাদের বিভিন্ন ব্যাংকে, লকারে, সেফটি ডিপোজিটে, বিদেশে এই যে বিলিয়ন ডলার চলে গেছে, অনেক 200-র উপরে বিলিয়ন ডলার, যেগুলো নিতে পারেনি সেগুলো অনেক, নিশ্চিত। তো এগুলো যদি আপনি একবার যদি আমরা কল্পনা করতে পারি যে এটির একটি বন্টন পদ্ধতি আমরা বের করতে পারলাম এবং ছড়িয়ে দিতে পারলাম যার প্রয়োজন তার হাতে, অথবা শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসার ক্ষেত্রে দিতে পারলাম, সমাজটি কিন্তু তখন অনেক বেশি মানবিক বলে আমাদের সংবিধানে যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো উপরে যদি আমরা জোর দিই, সেই জায়গায় যদি আমরা অর্থটা ভালো মতো বিনিয়োগ করতে পারি, তাহলে তো মানুষের কিছু পরিবর্তন হয়। সেটা তো আমরা করি না, বরং আমরা ক্ষমতায় গিয়ে আবার আমাদের চেহারা পরিবর্তন হয়। আর দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটা স্বৈরাচারী ভাব তৈরিও হয়, এবং সে নিজেকে তখন অনেক কিছু ভাবতে থাকে। তো আমরা মনে করি যে এইসব জায়গায় সংস্কার খুব জরুরি, যেটা নজরুল বারবার চেয়েছিলেন, এবং তার সে বিপ্লবী চিন্তা আমি মনে করি আমাদেরকে সবসময় সাহস যোগাবে। এবং আপনি অসাধারণভাবে সেই কথাটি বললেন। আবারও আপনার কাছে একটু আসবো, শোভনের গান শুনে নি। শোভন, কোন গানটি শুনবো? আমি কাজী নজরুল ইসলামের একটি ঠুমরি আঙ্গিক গান করছি, শুনি আমরা।
আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমারে তিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাত আকুল তিয়াসে আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাত আকুল পিয়াসে কভু সে চকর সুধা চোরাসে কভু সে চকর সুধা চোরাসে নিশীথে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমার মনের পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘোষায় আমার মনের পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘোষায় অশনি আলোতে হেরি তারে থির বিজলি জালো অবিরাম বিজলি জালো অবিরাম আমারি রচিত কাননে বসিয়া পরাণে প্রিয়ারে মালিকা রচিয়া আমারি রচিত কাননে বসিয়া পরাণে প্রিয়ারে মালিকা রচিয়া সে মালা সহসা দেখিনু জাগিয়া সে মালা সহসা দেখিনু জাগিয়া আপনারি গলে দোলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমারে পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন
তারে আমি আপনায়, খুঁজি তারে আমি আপনায়, খুঁজি তারে আমি আপনায়। শোভনের গলাটা খুব সুন্দর। আমরা চাই যে শোভনের মতো তরুণরা নজরুলের গান নিয়ে সামনে এগিয়ে যাক এবং আমাদের আগামী যে সমস্ত বিপ্লব হবে সেখানে শোভনরা তাদের এই গানগুলো গাইবে। নজরুল বেসিক্যালি প্রেম এবং বিদ্রোহ এবং বিপ্লব এগুলো নিয়েই তো তার সারা জীবন। আপনার কাছে জানতে চাই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরুল কিন্তু অবহেলিত, বিশ্ববিদ্যালয় পর্যায়ে। তো এখানে আপনি একটু ছোট্ট করে যদি বলেন আমাদের করণীয় কী? দেখুন, শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়েই না, আমাদের সাম্প্রতিক দু একটি উদাহরণ ছাড়া জাতীয় পর্যায়েই নজরুল অবহেলিত এবং এই অপরাধ আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা তাকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি এবং তার কথা বুঝতে ব্যর্থ হয়েছি, তাকে সম্মান জানাতে ব্যর্থ হয়েছি। আমার মনে হয় যে আমরা একটা কথা বলে থাকি, তাকে কত সাম্প্রতিক করে ফেলা যায় আমাদের জীবনযাপনে, জীবন আদর্শে, আমাদের স্বপ্নে, আমাদের চিন্তায়, আমাদের প্রেমে, আমাদের দ্রোহে তাকে আপনি যদি কাছে নিয়ে আসেন, তাহলে এই জাতিটি যে উচ্চতায় যাবে সেটি আর কোনো কিছু দিয়ে আপনি পারবেন না। দেখুন, আমাদের অনেক ধরনের চিন্তা আছে, অর্থনৈতিক চিন্তা আছে, অবকাঠামোর চিন্তা আছে, এগুলো যে কত ক্ষুদ্র আমরা সাম্প্রতিক উদাহরণে তা দেখতে পেয়েছি। কাজে আমি বলবো যে আমাদের নজরুল আছে এবং তার উপরে তাকে নিয়ে, তার চিন্তাকে ধার করে আমরা যদি সামনে এগোতে পারি, রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে আপনি যেখানে যেতে চাচ্ছেন সেটি কিন্তু আপনি খুব সহজে, সাহসটাও যদি অন্তত আমরা সাথে রাখি, এটি দেখুন, একটি হচ্ছে যে আপনি বিদ্রোহ কিংবা বিপ্লবে, এমনকি প্রেমে সাহস জরুরি, কিন্তু আপনি অর্থনৈতিক চিন্তায়ও সাহস জরুরি। আজকে আমাদের যে সংকট সেটি হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা কি করে বলিয়ান হতে পারি, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে প্রতিযোগিতা করে। সেই জায়গাটিতে আপনাকে কিন্তু অনন্য উদাহরণ তৈরি করতে পারে এবং পরামর্শ দিতে পারে এবং আপনাকে সাহস যোগাতে পারে। অনেক সময় শারীরিক শক্তি সব কিছু না, মানসিক কৌশল এবং এটি কিন্তু আমাদেরকে এগিয়ে দেয়। সততা, লেগে থাকা এবং আমার মনে হয় যে সময়ের চ্যালেঞ্জটি, বা আমি একটা কথা বলে থাকি, সময়ের সত্য কথাটি আমাদের সময়েই বলতে হবে। আমরা অনেকে সুসময়ের জন্য অপেক্ষা করি, কবি নজরুল কিন্তু তা বলেননি। না, তিনি তো কারাবরণ করেছেন নিশ্চিতভাবে, এবং তিনি জানতেন যে তার মৃত্যু হতে পারে, কিন্তু পিছপা হননি, তাই না? তিনি সম্পাদনা করেন, তিনি সাংবাদিক ছিলেন। সব মিলিয়ে তো নজরুল আমাদের বিপ্লবী চিন্তার প্রতীক। আজকে আপনি অসাধারণ করে বললেন। আরও কোনো একটা সময় আমরা অনেক দীর্ঘ করে নজরুল নিয়ে আপনার সাথে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে শোভন গান গাইলেন, আপনি আশরাফ কায়সার অসাধারণ আলোচনা করলেন, আমাদের বাজালেন আমাদের সঙ্গে সঞ্জয় এবং সজীব, দুজনকেই অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আজকে আমরা নজরুলের বিপ্লবী চিন্তা, নজরুলের দ্রোহের চিন্তা, নজরুলের প্রেম, অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে নজরুলের প্রাসঙ্গিকতা। আজকে জুলাই বিপ্লবে তিনি প্রাসঙ্গিক ছিলেন, আগামী কোনো অগাস্ট বিপ্লব কিংবা কোনো নভেম্বর বিপ্লবে যে তিনি প্রাসঙ্গিক থাকবেন না তা কিন্তু আমরা বলতে পারি না। আমাদের আন্দোলন কিংবা বিপ্লব কখনোই শেষ হবে না, কারণ বারবার আমরা প্রতিহত করতে চেষ্টা করব আমাদের দেশ সময়কে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।